আমি বিএমটির প্রতিনিধি হিসাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারবো। আমি কিন্তু এমপি হওয়ার আগেও একটি দায়িত্ব পালন করেছি, আপনারা হয়তো জানেন না। বর্তমান মন্ত্রীর আগে যিনি মন্ত্রী ছিলেন আমাদের ডাক্তার দীপমণি, ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। উনি রাজশাহীতে গেলে আমার বাসাতেই খান। উনি আমার ওয়াইফের রান্না ছাড়া রাজশাহীতে উনি খাননি। এবং বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় উনি রাজশাহী প্রথম আমার বাসাতেই উনি গিয়েছিলেন এবং রাতেও যাপন করেছেন। এত সম্পর্ক তার সাথে। তা আমাদের রাজশাহীর কিছু অধ্যক্ষরা একদিন বললো যে ভাই আমাদের, আপনি তো অধ্যক্ষ, আর আসলে আমি তো রাজনীতি করে আমি তিনবার মেয়র ছিলাম। আসলে আমি অধ্যক্ষ, আমার দায়িত্বটাতে আমি অন্য জনদের পালন করি। আমি মাঝে সাঝে হয়তো মাসে 2-4 বার কলেজে যাই। তা আমি এগুলো জানতাম না যে আসলে উপবৃত্তি বন্ধ হয়ে গেছে। পরে আমরা 4 জন আমার সাথে গিয়ে আমরা শিক্ষামন্ত্রীর বাসায় বসে ওনাকে সব কাগজপত্র দিলাম। কাগজপত্র দেওয়ার পরে 7 দিন পরে মিটিং ছিল। ওই মিটিংয়ে কিন্তু অলরেডি এই বিএমটিকে বৃত্তি দেওয়ার ডিসিশন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে সেটা অর্থ মন্ত্রণালয় কিন্তু প্রেরণ করেছে আগের মন্ত্রীর অবস্থাতেই। এটা কিন্তু প্রক্রিয়াধীন, কিন্তু যে বাতিল বা বন্ধ এটা না, কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় এই বিএমটিকে বৃত্তি দেওয়া হবে সেই মর্মে তারা অলরেডি ফাইল নোট দিয়ে অর্থ মন্ত্রণালয় অর্থ চেয়ে তারা ফাইল পাঠিয়েছে। এখন এই ফাইলটা কোথায় আছে এই ব্যাপারে আমাদের জানতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের বক্তারা অনেকেই বলেছেন যে আসলে অনেক কিছু মাননীয় প্রধানমন্ত্রী জানেন কিনা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার পিতার নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনরা সম্মান হারা হয়েছেন শুধু এই একটি লাল সবুজের পতাকা একটি স্বাধীন দেশের জন্য। এবং বঙ্গবন্ধুর আজীবন আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আর এই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে যে একই জায়গায় আমরা 2 ভাই, একজন কলেজে পড়বো, একজন বিএমটিতে যাব, ও বৃত্তি পাবে আমি বৃত্তি পাবো, অবশ্যই এটা বৈষম্য। এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে পারলে 1 সেকেন্ডও দেরি হবে না যে উনি এটা করে দিবেন, সঙ্গে সঙ্গে শিথিল করে দিবেন। কিন্তু এই বলার আমরা সুযোগ পাই নাই। সাজু ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। সাজু ভাই যখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ছাত্রনেতা ছিলেন তখন থেকে তার সাথে আমার চেনা জানা। যাই হোক, সাজু ভাই ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলতে পারতেন, তারপরে ব্যস্ততার কারণে হতে পারেন নাই। তো আমি অনুরোধ করব, আমি বক্তব্য বেশি দেবো না, আমি কিছু কথা বলছি যে একটু হলেও সুযোগ হয়েছে। আমরা যেমন আপনারা হয়তো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেলে হয়তো 2 ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু আমার সাথে গেলে কিন্তু আপনাদের 10 মিনিটে বসে থাকা লাগবে না। কারণ আমি এমপি, আমার কার্ড দেখলে সঙ্গে সঙ্গে আমি কথা বলতে পারবো। এই জন্য আপনারা আজকে আপনি অনুরোধ করবো, যেহেতু আমি এখন এমপি আছি, আপনারা দয়া করে আজকে সুন্দরভাবে একটা কাঠামো তৈরি করেন। এই কাঠামোর মধ্যে আপনাদের জন্য কোনো গ্রুপিং না থাকে। আপনারা 7টা আমাদের বিভাগ, বিভিন্ন বিভাগ থেকে আপনারা বিভিন্নভাবে সদস্য নিয়ে যদি বেশি বড় কমিটি করতে হয় করবেন, কিন্তু সবার যেন সমন্বয় থাকে। একটি সমন্বয় শক্তিশালী একটি সংগঠন যে কোনো দাবি আদায় করা কিন্তু সম্ভব। আর এটা কিন্তু আমরা কোনো অন্যায্য দাবি করছি না, কিন্তু আমরা জাস্ট বৈষম্য দূর করতে চাচ্ছি। কারণ আমাদের যে শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্য, একই জায়গায় আমিও শুনেছি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈষম্য আছে। এই বৈষম্যগুলো আসলে কে বলবে? আসলে আমাদের যে বিশেষ অতিথি নুরুস সাদিক বলেছেন যে আসলে আমলাতান্ত্রিক যে একটা অবস্থা, আসলে আমলারা নিজেরাই মনে করে যে এই দেশটা ওদের। এটা বলারও কারণ আছে, কারণ এইটা থাকবে না, কিছুদিন পরে এটা থাকবে না। তারা যে কোনো ব্যাপারে, এই যে আমরা কিন্তু আমাদের যে এলাকার কিছু লোকজন আছে, আমি ছোট থেকেই খুব উদ্ভাবনী চিন্তা ভাবনা করি। আমি নিজে হাই স্কুল করেছি, আমি নিজে কলেজ করেছি। এখন আবার হাই স্কুল কলেজে নিয়োগ দিতে হলে ডিসির প্রতিনিধি লাগবে। এই যে এটাও আমলাতান্ত্রিক জটিলতা। আবার ডিসি কে চিঠি দাও, ডিসি আবার তার একজন ম্যাজিস্ট্রেটকে পাঠাবে, কত জটিলতা করতেছে এটা। এগুলাও আমাদের আন্দোলনের মধ্যে আনতে হবে। কেন ডিসির প্রতিনিধি লাগবে? এখানে ডিসির প্রতিনিধি আছে, এখানে বোর্ডের প্রতিনিধি, সবকিছু মিলে একজন উপজেলা তো শিক্ষা অফিসার থাকেই। এত কিছুর মধ্যে আবার ডিসির প্রতিনিধি একজন ইনক্লুড করে দিছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এগুলো আইডেন্টিফাই করে এগুলো আমাদেরকে বোঝাতে হবে। আমরা দেশ সবকিছু পাই নাই। আমরা যদি তৃণমূলের লোকজন না থাকি, যখন জননেত্রী শেখ হাসিনা জেলখানায় ছিলেন,
ওই আমলারা কিন্তু তাকে মুক্ত করে নাই, মুক্ত করেছি আমরাই তৃণমূলের নেতারা, আমরাই আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা শেখ হাসিনাকে মুক্ত করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী পরপর 4বার প্রধানমন্ত্রী হয়েছেন। আর প্রধানমন্ত্রীও তৃণমূলের কিন্তু মূল্যায়ন করে। তাই আমি বলবো যে আপনারা, আমি বক্তব্য বেশি দিব না, আপনারা সুন্দরভাবে একটি কমিটি করেন। আমি ঢাকায় থাকি, আমি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে যে কোনো জায়গায় আমি যেতে রাজি আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই সব দাবি দাবা নিয়ে একদিন ডেট করে আমি সেই সময় নেওয়ার দায়িত্ব আমার। আপনারা সবকিছু করবেন, আমি সেই সময় নিব, সেই সময় নিয়ে আমরা অবশ্যই কিছু না পারলেও যখন সংসদ চলে, সংসদ অধিবেশন শেষে উনি যখন 20-30 মিনিট বিভিন্ন জায়গায় কথা বলেন সেখানেও কথা বলা যাবে, গণভবনে ওখানেও কথা বলা যাবে। হয়তো একদিন আগে ডেট নিয়ে করোনা টেস্ট করে যেতে হয়। আমি এমপি হওয়ার পরে মাত্র একদিন যেতে পেরেছি, মানে এই করোনার, যদিও এখন করোনা নেই, এই একটা ওই আমলারাই অজুহাত দেখায়, আমলারাই অজুহাত দেখায়। যেমন আমাদের 5 তারিখে সংসদ অধিবেশন শুরু হবে, গত যে অধিবেশন ছিল করোনা টেস্ট যারা করেন তাদের সংসদে ঢুকতে দেয় নাই। আরে ভাই, আমি যে 5 তারিখে সংসদ, আমি 4-5 তারিখে সংসদের আমি করোনা টেস্ট করব, তারপরে তো 1 মাস চলবে, এর মধ্যে আমি তো ঢাকায় চলাফেরা করব, তখন আমার আর টেস্ট করতে হচ্ছে না। তাহলে ওই দিন করার পরে পরের দিনও তো হতে পারে, হয় না? আসলে আমাদের দেশে সকল কিছুই, মানে এই আমলারা এইগুলা একবারে ওদের মন গড়া করতেছে সবকিছু। এইটার বিরুদ্ধে আমাদের শিক্ষক সমাজ, কারণ আমরা জাতি গড়ার কারিগর। আজকে আমি যদি প্রাইমারি স্কুলে না পড়তাম তাহলে আমি ইউনিভার্সিটিতে পড়তে পারতাম না, আর ইউনিভার্সিটিতে না পড়লে আমি আর রাজনীতি করতে পারতাম না, আমার পরিস্থিতি লাভ করতে পারতাম না, আমি এমপি হতে পারতাম না। তাহলে সবচেয়ে গুরুত্ব কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকের, কারণ ওই প্রাইমারি স্কুল শিক্ষক থেকে আমি 5 পাস করেছি বলেই কিন্তু আমি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়েছি। তো এই যে শিক্ষকদের যে সম্মান, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেন। আমার নামের আগে শুধু অধ্যক্ষ থাকার জন্য, আমার নামের আগে শুধু অধ্যক্ষ থাকার জন্য, আর আমি রাজশাহী বিভাগের, মানে রাজশাহী জেলার মধ্যে আমি সবচেয়ে, মানে যেখানে যে কয়েকটা ভোট হয়েছে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমি এমপি হয়েছি। উনি আমাকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানাইছেন শুধু আমার এই অধ্যক্ষ নামের জন্য। কিন্তু এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষিত লোকে অবশ্যই সম্মান দেন। তা আমার কথা যে আসলে আজকে আপনার প্রথম সম্মেলন করছেন, এই সম্মেলনটা সুন্দরভাবে আপনারা কমিটি করেন, কমিটি করার পর দ্রুত ইনশাল্লাহ আমি জানি নিজেই, আমি ওই যেদিন মিটিং হয়েছিল সেটা ছিল সম্ভবত মার্চ মাসের 22 তারিখ, সাবেক শিক্ষামন্ত্রীর ওই দিন এই পাশটা হয়েছিল যে না বিএমটিতেও বৃত্তি দেওয়া হবে, সেটা অনুমোদন হয়ে চলে গিয়েছিল, সেটা আমি জানি। তো সেটা আজকে চেয়ারম্যান বললেন যে ব্যাপার আমাদের একটা কোডের সমস্যা, কোন কোডে বৃত্তি দেবো, এটা হলে আমরা এই বাজেটেই আমরা দিতে পারবো, এটা আমাদের কাছে অলরেডি মেসেজ আসছে। তো যার আরো আন্দোলন আছে আমাদের, আমরা যে কারিগরিতে যারা কোনো বিল্ডিং নাই, অন্যান্য স্কুলে কি সুন্দর সুন্দর 4 তলা বিল্ডিং, কারিগরের বিল্ডিং দেয় না, ল্যাব নাই, অনেক কিছু নাই। তো এগুলোর ব্যাপারে আমরা সবাই সব জায়গায় যাওয়া যাবে। আমাদের ল্যাবের যে দায়িত্ব আছে হলো আমাদের আইসিটি মন্ত্রীর কাছে। আমি ওই মিনিস্ট্রির হলো স্থায়ী কমিটির সদস্য এবং পলক আমার কলেজের ছোট ভাই। আমরা যে কলেজে পাশ করেছি, আমার 3 বছর পরে ওই কলেজ থেকেও পাশ করেছে, একই কলেজ আমরা। ও আমার খুব কাছের ছোট ভাই, আমরা ওর কাছেও বসতে পারবো যে আমাদেরকে এই কারিগরিতে কেন দেওয়া হবে না, ওর কাছেও বসলাম। আমি আপনাদের সাথে আছি, আপনারা কমিটি করে, সবাই তো যাওয়া যাবে না, 4-5 জনের একজন কমিটি করে আপনারা প্রতিনিধি করেন, আমি আপনাদের সাথে সব সময় আছি। আমি ন্যামের 4 নম্বর বিল্ডিং এর 903-এ থাকি। যে কোনো সময় আপনারা যাবেন যে ভাই আগামীকাল আমরা অমুক জায়গায় যাব, আমি কিন্তু যেহেতু আমি এই পেশায়, আমি অধ্যক্ষ, আপনাদের সহকর্মী। আজকে আমি এমপি হয়েছি, কিন্তু আমি প্রথম পরিচয় আমি একজন অধ্যক্ষ, এবং সেটা কারিগরি কলেজের, বিএম কলেজের। এটাই আমার বড় পরিচয়। আমি কিন্তু ওই পরিচয়, আমি যদিও আমার ন্যাশনাল আইডি কার্ডে তো অধ্যক্ষ লেখা থাকে না, তো কারো থাকে না, কিন্তু আমার সকল ভিজিটিং কার্ড বা সবকিছু তো আমার প্যাডে কিন্তু আমি অধ্যক্ষটা লিখেছি, কারণ এই জন্য লিখেছি যে আমার ওইটা আগে পরিচয়। তো যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকের এই আমার প্রথম সারা বাংলাদেশের কারিগরি অর্থাৎ বিএমটির এই সম্মেলনে আসার সৌভাগ্য হয়েছে, এবং আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং আমি আমার পক্ষ থেকে আজকে আপনাদের কাছে আমার যে সহযোগিতা আপনারা চান, আমি সেই সহায়তা করার জন্য আমি সদা প্রস্তুত আছি, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ঐক্যবদ্ধ একটি ফোরাম তৈরি করবেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, সেই প্ল্যাটফর্মের সাথে আমি সব সময় আপনাদের সহায়তায় থাকবো, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।